আজ বিশ্ব ফ্যাটি লিভার দিবস ধরে নেওয়া হয় বাংলাদেশে অন্তত প্রাপ্তবয়স্কদের মধ্যে 4.5 কোটি মানুষ ফ্যাটি লিভারে আক্রান্ত। মানে একটি রোগে এত মানুষের আক্রান্তের খবর সাধারণত আমরা শুনি না, কিন্তু এই ফ্যাটি লিভার কতভাবে সাধারণ মানুষের জীবনযাপন ক্ষতিগ্রস্ত করছে, প্রাণনাশের হুমকি হয়ে যাচ্ছে, এই বিস্তারিত বিষয়ে আমরা আলোচনা করব। আরোগ্য নিকেতনের আজকের বিষয়ে আমরা দিয়েছি ফ্যাটি লিভার আজই পরীক্ষা করুন। এই বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন স্বনামধন্য দুজন হেপাটোলজিস্ট। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহিনুল আলম, উপাচার্য বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, একই সঙ্গে প্রেসিডেন্ট হেপাটোলজি সোসাইটি ঢাকা বাংলাদেশ, আরও একটি বড় পরিচয় স্যার সদস্য গ্লোবাল ন্যাশ কাউন্সিল। সঙ্গে আরও আছেন ডাক্তার মোহাম্মদ গোলাম আজম, সহযোগী অধ্যাপক লিভার ও পরিপাকতন্ত্র বিভাগ, বারডেম জেনারেল হাসপাতাল, একই সঙ্গে স্যার সাধারণ সম্পাদক হেপাটোলজি সোসাইটি ঢাকা বাংলাদেশ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। এবং দর্শক, আপনাদের জানিয়ে দিয়ে রাখি আমাদের এই অনুষ্ঠানটি সহযোগিতা করছে এভারেস্ট ফার্মা। প্রতি বছরই দেখি এই ফ্যাটি লিভার দিবসকে ঘিরে আপনি এবং আপনার সোসাইটি এবং একটা বড় গ্রুপ যারা এই ফ্যাটি লিভার নিয়ে অনেক বেশি কথা বলছেন, সচেতনতা সৃষ্টি করছেন। আপনার কবে কখন মনে হলো যে এটি নিয়ে আসলে খুব সিরিয়াসলি কাজ করা দরকার? আমি আসলে প্রথমে হেপাটাইটিস বি নিয়ে কাজ করছিলাম। 2003 সাল থেকে 2007 সাল পর্যন্ত হেপাটাইটিস বি নিয়ে কাজ করলাম। লিভার ডিপার্টমেন্টে বিশ্ববিদ্যালয়ে কাজ করার সময় আমরা দেখতে পেলাম যে প্রচুর রোগী পাওয়া যাচ্ছে যাদেরকে ফ্যাটি লিভার। শুরুতে আমরা এটা অত বেশি গুরুত্ব দিতাম না, আমরা মনে করতাম যে সোনোলজিস্টরা ফ্যাটি লিভার লিখে দিচ্ছেন। আর একটা গ্রুপকে আমরা পেতাম যাদের লিভার সিরোসিস হয়েছে কিন্তু ভাইরাস নেগেটিভ, কোনো কারণ আমরা খুঁজে পেতাম না। সেটি থেকে আমরা ভাবলাম যে এই সংখ্যাটা আমাদের বহির্বিভাগে এত ধরনের রোগী পাওয়া যাচ্ছে এবং আমাদের টোটাল লিভারের রোগীদের প্রায় 15 থেকে 20% আমরা পাচ্ছিলাম যাদের ফ্যাটি লিভারের, তাদের লিভার সিরোসিসের কারণ আমরা খুঁজে পাচ্ছিলাম না। জি, সে কারণে আমাদের কাছে মনে হলো এর মধ্যে কোনো একটা সংযোগ থাকতে পারে। তো 2007 সালে কিয়োটোতে, 7 সালই হবে সম্ভবত, কিয়োটোতে আমরা এই প্রথম বাংলাদেশের ফ্যাটি লিভারের যে প্রাথমিক ডাটা আমরা ওখানে উপস্থাপন করলাম। তখন আমরা দেখলাম যে অন্যান্য দেশ থেকেও এটা আসছে এবং অন্যান্য দেশের গবেষণা এই ফ্যাটি লিভার নিয়ে কাজ করছে। 18 সাল পর্যন্ত আমরা ফ্যাটি লিভার নিয়ে অনেকগুলো গবেষণা করলাম। তাতে আমরা দেখতে পেলাম যে ফ্যাটি লিভারের আমাদের সাধারণ জনগণের মধ্যে এটার সংখ্যা অনেক বেশি। প্রথম গবেষণা আমরা করতেছিলাম যে সাধারণ ফিল্ড লেভেলে সার্ভে করা যে ফ্যাটি লিভারের প্রবণতা কেমন। আমরা যখন প্রাথমিকভাবে পাইলটিং করলাম তখন দেখলাম যে ফ্যাটি লিভার প্রবণতা 30%, 25% এরকম পাচ্ছি আমরা গ্রামে গঞ্জে শহরে সব জায়গায়। মাঝখানে আমাদের গবেষণা কাজটা আমরা কিছুদিনের জন্য বন্ধ রাখলাম যে আমাদের কোথাও ত্রুটি আছে কিনা সেটাকে রিভাইজ করার জন্য, যে আমাদের আলট্রাসোনোগ্রাফিতে ত্রুটি আছে কিনা বা যারা আলট্রাসাউন্ড করছেন তারা কোনো ভুল করছেন কিনা আমরা রিভাইজ করে আবারও কাজ করা শুরু করলাম। দেখলাম যে একই অবস্থা। সারা পৃথিবীতেও বলা হয় যে 25% ফ্যাটি লিভারে আক্রান্ত, আমাদের দেশে 33.8%। আমরা দেওয়া মাত্রই এটা উইলি থেকে আমাদের এই রিসার্চটা তখন পাবলিকেশন হলো যে আমাদের দেশে 33.8%, মানে এটা পূর্ণবয়স্কদের। তার মানে হচ্ছে 4.5 কোটি আমাদের পূর্ণবয়স্ক মানুষের মধ্যে এই ফ্যাটি লিভার রয়েছে। শুধু গবেষণাতেই মানে একেবারে ফিল্ডে নামার আগে কত বছর সময় গেল? এই যে 7 থেকে আমাদের 18 সাল পর্যন্ত এই সময়টা আমরা অনেকগুলো কাজ করলাম। একটা ফিল্ড লেভেলের কাজ, লিভার বায়োপসি করলাম আমরা। প্রায় লিভার বায়োপসি খুবই একটা কঠিন কাজ। আমরা প্রায় এই ক্ষেত্রে গবেষণার প্রয়োজনে এবং রোগীদের প্রয়োজনে মিলে আমরা প্রায় 900 রোগীর লিভার বায়োপসি করা হলো। এবং মারাত্মক যে বিষয়টা আমরা পেলাম, সারা পৃথিবীতে দেখা যায় যে ফ্যাটি লিভার তো 2 ভাগে ভাগ করা হয়, যেটা গুরুতর এবং যেটা ভবিষ্যতে আরও প্রোগ্রেস হয়ে লিভার সিরোসিস, লিভার ক্যান্সার হতে পারে, সেই প্রবণতাটাও আমাদের দেশে বেশি। ধন্যবাদ। ডাক্তার মোহাম্মদ গোলাম আজম, আপনার কাছে জানবো, এটা কি আসলে হেপাটোলজি সোসাইটির কাজ ছিল না আসলে এই গবেষণা, এই যে 8 বছরের এত পরিশ্রম, কারা ছিলেন এটার পেছনে, মানে স্যার তো ছিলেন? হ্যাঁ, আমরা মূলত আমাদের মাননীয় উপাচার্য মহোদয়ের নেতৃত্বে আমরা ওই যে একটা প্যারাডাইম শিফট, লিভার ডিজিজের কারণ কি সেটা খুঁজতে গিয়ে কিন্তু এখন গ্লোবালি এখন মনোযোগটা ফ্যাটি লিভারের দিকে চলে আসতে বাধ্য হচ্ছে। কারণ আমরা 1/3 অফ দ্য টোটাল পপুলেশন অফ দ্য গ্লোব বলা হচ্ছে প্রায় ফ্যাটি লিভার আক্রান্ত। তো হেপাটোলজি সোসাইটি আমরা যেহেতু লিভার নির্দিষ্ট মানে বিশেষজ্ঞ হিসেবে আমরা আমাদের কি বলে আউটডোর এবং ইনডোরে ভর্তি রোগীর আমরা দেখি। আমি অন্যরা কেউ করেছেন, পাবলিকেশন হয়তো থাকতে পারে সেটা, কিন্তু মূলত হেপাটোলজি সোসাইটির উদ্যোগে করা হয়েছে। আর আমাদের অবজারভেশনগুলো যেটা আসে, একটা পেশেন্ট আমরা যখন সিরোসিস অফ লিভার অথবা লিভারের সর্বশেষ অবস্থা যেটা এন্ড স্টেজ লিভার ডিজিজ বলা হয়, সেটা কিন্তু আমরা কারণটা খুঁজে সেটাকে আমরা চিকিৎসা দেওয়ার চেষ্টা করি। মানে সোসাইটি হয়তো গবেষণার মাধ্যমে এই ফিগারটা বলতে পেরেছে,
কিন্তু এই রোগীরা পরীক্ষা করবে কি করবে না, তাদেরকে কত সহজে পরীক্ষা করানো যায়, এটার জন্য তো আসলে রাষ্ট্রের সহযোগিতা দরকার। সেই জায়গাতে অগ্রগতি কতদূর হয়েছে? হ্যাঁ, গবেষণাটা আমরা আসলে দুই অংশে করেছি। একটা অংশ আমরা আমাদের প্রফেশনাল অর্গানাইজেশন, আমাদের সোসাইটির মাধ্যমে করেছি। একটা বড় অংশ আমরা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করেছি। আচ্ছা, যেটা আমরা যখন ইনভলভ হলাম এটার মধ্যে, আমরা ম্যাচিউর হয়ে ভাবলাম যে বাংলাদেশে প্রথম ফ্যাটি লিভার ডে আমরা পালন করব। আচ্ছা, আমরা ডেটও ঠিক করলাম 31 মে। এটা আমরা প্রথমবার 18 সালে আমরা ঠিক করলাম যে আমরা ওই দিনই ফ্যাটি লিভার ডে পালন করবো। এটার কারণ ছিল আমাদের এই বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশে যে এই লিভার বিভাগ তৈরির অথবা এই লিভারের জনক বলা হয় প্রফেসর মবিন খান। আচ্ছা, ওনার ডেট অফ বার্থ হচ্ছে 31 মে। আচ্ছা, আমরা সোসাইটি থেকে ডিসাইড করলাম যে 31 মেতে আমরা ফ্যাটি লিভার ডে পালন করব। যখন এইটার ডিসিশন নিলাম তখনই দেখলাম যে এই জিএলআই গ্লোবাল লিভার ইনস্টিটিউট ওরা ঘোষণা করলো যে 9 জুন সেই বছর যে ওরা ন্যাশ ডে পালন করবে। আচ্ছা। তখন আমরা এখান থেকে আমরা কিন্তু 31 মেতেই করেছি। পরে আবার ডেট চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, পরে এটা হলো, তার মানে আমরাও চিন্তা করছিলাম, সারা পৃথিবী থেকে একইভাবে এই চিন্তা হচ্ছিল। তারপর থেকে আমরা এই জিএলআই সাথে সারা পৃথিবীর সাথে আমরা কাজ করলাম। আপনাকে ধন্যবাদ। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আলোচনায় ফিরছি। ডাক্তার গোলাম আজম, আপনার কাছে জানবো যে অ্যাকশনগুলো ঠিক করা হয়েছে, কিন্তু আমি যেটি আরো স্পেসিফিক জানতে চাই যে এই রোগীদেরকে বের করার পথ, শুধু তো এটা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জন্য সম্ভব না। একেবারে কমিউনিটি হেলথ ক্লিনিক থেকে, উপজেলা কমপ্লেক্স থেকে, স্বাস্থ্য কমপ্লেক্স থেকে, মানে এটিকে আরো কত সহজে বের করে ফেলা যায়? প্রিভেনশনের দিকে গেলে আমরা এই ডিজিজটাকে রোধ করতে পারবো। তো প্রাইমারি হেলথ কেয়ার প্রোভাইডার্স, আমাদের কমিউনিটি ক্লিনিক্স বা যে সমস্ত আমাদের গ্রাসরুট লেভেলে আছেন, ওনাদের কিন্তু আমরা এই সোসাইটি থেকে আমরা অনেকটা ট্রেন আপ করেছি, মানে বেশ ভালো নাম্বারের চিকিৎসকদের আমরা তাদেরকে সম্পৃক্ত করে আমরা কিন্তু প্রায় 1.5 ঘন্টা ব্যাপী একটা ওয়েবিনারও করেছি আমরা। তা আমাদের উদ্দেশ্য কী ছিল যে ফ্যাটি লিভার আমরা যদি শুরুতেই তাকে স্ক্রিন করতে পারি, তাহলে যেহেতু এখনও এটার কোনো আসলে তো এটা ইনফেকশাস ডিজিজ না বলে ভ্যাকসিনের প্রয়োজন হবে না কোনো দিনই, তাহলে সচেতনতাই হচ্ছে যে এটা প্রিভেনশনের উপায়। তাহলে আমরা টার্গেট পপুলেশন কাকে করব? আপনি হয়তো ওইটা জানতে যাচ্ছেন যে যারা একটু স্থূল, ওবিজ বা যাদের বিএমআই আমরা বলি, ওজনটা বেশি, যাদের ডায়াবেটিস আছে, যাদের হাইপারটেনশন আছে এবং যাদের মেটাবলিক সিন্ড্রোমের মধ্যে ফ্যাটি লিভারের আমরা ওই যে লিভারের চর্বি বা লিপিড এটা আমরা ল্যাবরেটরি করে এটা করতে হয়। তাহলে আমরা প্রাথমিক যারা সেবা প্রদান করেন প্রাইমারি হেলথ কেয়ার লেভেলে আমরা বলবো যে এই টার্গেট গ্রুপ কিন্তু আমাদের এই কয়েকটা জিনিস। একেবারে আপনারা যখন কারিকুলামের বিষয় বলেন সেখানেও ডাক্তারদেরকে একেবারে প্রাইমারিলি কিভাবে এই তথ্যটা দেওয়া যায়, মানে এই জায়গাতে কাজ হচ্ছে কিনা? 2020 সালে তখন পুরো মাত্রায় কোভিড, তখন আমরা চিন্তা করলাম যে এই প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানদেরকে কিভাবে আমরা ইনভলভ করতে পারি। এই গাইডলাইন তৈরি করে আমরা অনলাইনের মাধ্যমে সেই সময়ে প্রায় 750 লোককে আমরা, প্রথমে 250, পরে আরও মিলে প্রায় 750 প্রাইমারি কেয়ার লেভেলের ফিজিশিয়ান প্রত্যেক উপজেলা লেভেল থেকে আমরা পার্টিসিপেশন নিয়েছিলাম। সেই সময় অনলাইনে তখন ট্রেনিং দিলাম এবং আমরা সাইন্টিফিক্যালি রিকমেন্ড করা হলো, আমরাও করলাম। এর মধ্যে দেখা গেল যে আমেরিকান লিভার অ্যাসোসিয়েশন, ইউরোপিয়ান লিভার অ্যাসোসিয়েশনও সেম টাইপেরই রিকমেন্ডেশন তৈরি করলো যে ফ্যাটি লিভার নির্ণয়ের প্রাথমিক পরীক্ষা হচ্ছে আল্ট্রাসাউন্ড। আচ্ছা, তো আল্ট্রাসাউন্ডের মাধ্যমে প্রাথমিকভাবে এটা নির্ণয় করতে হবে। ঘটনাক্রমে এটা প্রায় একই সময় হয়েছিল। আর যেহেতু এশিয়া প্যাসিফিক রিজিয়নে যে ফ্যাটি লিভারের যে গাইডলাইন তৈরি হয় আমি সেটার সাথে ইনভলভ ছিলাম, আর গ্লোবাল ন্যাশ কাউন্সিল যেটা আমেরিকা থেকে করে তাদের সাথে থাকার কারণে আমরা ওদের চাইতে বরং একটু আগানো ছিলাম। আচ্ছা, আমরা আগেই রিকমেন্ডেশনটা তৈরি করতে পেরেছিলাম, তো পরে ওদের মাধ্যমে আমাদেরটা এন্ডোর্সমেন্ট পেয়েছি আমরা। আর এর মধ্যে যেটা আপনি ইম্পর্টেন্ট কথা বলেছেন যে এইটা তো আমরা প্রফেশনাল বা সোশ্যাল লেভেলে করলাম, রাষ্ট্রীয় পর্যায়ে এটাকে কিভাবে ইনভলভ করা যায়, এটা আমরা এই আমাদের এই সোসাইটি বছর 2 আগে আমরা পলিসি রিকমেন্ডেশন তৈরি করেছিলাম, যেটা এই ন্যাশ ডেতেই আমরা সেটাকে দিয়েছিলাম, সেই গভর্নমেন্টকে সেই সময় দিয়েছিলাম। নন কমিউনিকেবল ডিজিজ যেই গভর্নমেন্টের যে কার্যক্রম চলছে, রিসেন্টলিও এটা নিয়ে অনেক কাজ হয়েছে এবং এটাকে বেশ স্ট্রেংথেন করা হয়, কারণ আমাদের মোট মৃত্যুর মধ্যে কমিউনিকেবল ডিজিজের চাইতে নন কমিউনিকেবল ডিজিজ, অসংক্রামক ব্যাধির মৃত্যুর হার বেশি। অতএব রাষ্ট্র এটার মধ্যে ইনভলভ আছে। আমাদের শুধু এই ফ্যাটি লিভারের অংশটাকে নন কমিউনিকেবল ডিজিজের মধ্যে এখনো অন্তর্ভুক্ত করা হয় নাই। এটা সেখানে ওষুধের থেকে বরং যদি আপনি পরীক্ষা করায় দিতে পারেন বিনামূল্যে, তাতেই তো এটা বের করা সম্ভব। আমি ডাক্তার গোলাম আজম আপনার কাছে জানবো যে ফ্যাটি লিভার কত দিন পর্যন্ত সময় দেয় একটা মানুষকে লিভার বিকল হতে? আবার একই সঙ্গে এই যে 4.5 কোটি মানুষ বলছে, এদের মধ্যে একেবারে প্রাণনাশের ঝুঁকি আছে কত পার্সেন্টেজ মানুষের? ফ্যাটি লিভারের
ডিজিজ হতে গেলে সেখানে মাঝখানে কিন্তু কতগুলা ফেজ পার হয়। তার মানে এটা প্রথম দিনই ধরা পড়লে যে তার জটিলতা হয়ে যাবে তা না। তো ফ্যাটি লিভার, সিম্পল ফ্যাটি লিভার, এটা কোনো আমরা ডিজিজও বলি না, ফ্যাটি লিভার। ওকে, তারপরে হচ্ছে যে এটা ন্যাশ মানে নন অ্যালকোহলিক স্টিয়াটোহেপাটাইটিস, এখন এটার নামটা চেঞ্জ হয়ে ম্যাশ বলে, মেটাবলিক ডিসফাংশন অ্যাসোসিয়েটেড স্টিয়াটোস হেপাটাইটিস অথবা স্টিয়াটোরিক লিভার ডিজিজ, MASLD। এই নামগুলো একটু চেঞ্জ হচ্ছে, সেগুলোর অন্য কারণ আছে, আমি সেদিকে যাচ্ছি না। তো আপনার প্রশ্ন ছিল হচ্ছে যে একটা ফ্যাটি লিভার হয়ে গেলে কতদিন পরে লিভারের কার্যক্ষমতা নষ্ট হতে পারে। এটা বলা হচ্ছে যে যতগুলো মানুষের ফ্যাটি লিভার আলট্রাসোনোগ্রামে ধরা পড়বে তার মধ্যে 25% রোগীর সম্ভাবনা আছে যে ওই স্টিয়াটোহেপাটাইটিস, ন্যাশ অথবা ম্যাশ হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে এটা কতদিন লাগবে, এটা ডিপেন্ড করে ওই লোকের কনফাউন্ডিং আদার ফ্যাক্টরস লাইক ডায়াবেটিস কন্ট্রোল হচ্ছে কিনা। ও যদি অলরেডি সে ডায়াবেটিক থাকে অথবা সে ওবিজ হয় তাহলে তার ওবেসিটি কমাতে হবে। এবং দেখা গেছে যে ওজন কমালে ফ্যাটি লিভারের যে খারাপ সাইনগুলা, লিভারের ফাংশন টেস্ট, SGPD কমে আসে এবং পেশেন্টের ওয়েলবিং এবং তার মানে ভিগার বা তার এনার্জি বাড়ে। তাহলে ওয়েট কমানো, ডায়াবেটিস কন্ট্রোল করা, হাইপারটেনশন কন্ট্রোল করা, লিপিড আধিক্য থাকলে সেটাকে কমায় না। ওই ন্যাশ যাদের হয়ে গেছে তাদের থেকে কিন্তু লিভার সিরোসিস, লিভার ফেলিওর, আর একটা ভয়ঙ্কর কথা লিভার ক্যান্সার হতে পারে। ক্যান্সার হতে পারে। স্যার ধন্যবাদ। আমরা আরও একটি ছোট্ট বিরতি নিয়ে আলোচনায় ফিরছি। অধ্যাপক শাহিনুল আলম, আপনার কাছে জানবো যে আপনারাই বোধহয় মানে এই যে স্বাস্থ্য অর্থনীতির আলোকে কত বেশি খরচ হচ্ছে, রাষ্ট্র কত টাকা দিলে কি করলে এটা রাষ্ট্রের অপচয় কমে যায়, সেই ফিগারটা আরেকবার একটু জানতে চাই। এই রোগটাই আমাদের দেশে আমরা কস্ট অফ ইলনেস অফ ফ্যাটি লিভার ডিজিজ, এই গবেষণার কাজটা আমরা করেছিলাম। যে আমরা হিসাব করে দেখলাম যে আমাদের দেশে যত ফ্যাটি লিভার ডিজিজের রোগী আছে এরা যদি সিঙ্গেল টাইম যদি হেলথ কেয়ার ফ্যাসিলিটিতে আসে, সরকারি বা বেসরকারিতে, তাহলে একবারেই প্রায় 82,000 কোটি টাকা খরচ হবে, যেটা আমাদের টোটাল হেলথ বাজেটের দ্বিগুণেরও বেশি, প্রায় 83,000 কোটি টাকা। এটাকে আমরা এই জন্য গুরুত্ব দিয়েছি যে ফ্যাটি লিভার হচ্ছে একটা প্রিভেন্টেবল ডিজিজ। আসলে এই নন কমিউনিকেবল ডিজিজকে অ্যাড্রেস করতে হলে অনেকগুলো মিনিস্ট্রির ইনভলভমেন্ট, স্বাস্থ্য, শিক্ষা, স্থানীয় সরকার, সমাজ কল্যাণ, সবার ইনভলভমেন্ট। আর এটাকে যদি আমরা এই মুহূর্তে হয়তো মনে হবে যে এটার পিছনে অর্থ ব্যয়ের প্রয়োজন নাই বা এটা দৃশ্যমান হবে না, কিন্তু রিয়েলি এটার পিছনে যদি প্রিভেনশনে যদি যে বাজেট দেওয়া হয় এবং ইনভেস্টমেন্ট করা হয় সেটা রিটার্ন অনেক বেশি। ডাক্তার গোলাম আজম, আপনার কাছে জানবো যে এখন আপনাদের চ্যালেঞ্জ কি কি আর কি করতে চান? আমরা সোসাইটি থেকে মানুষকে অ্যাওয়ার করার জন্য আমরা ইতিমধ্যে আমাদের বাংলাতেও কিন্তু আমাদের পুস্তিকা এবং খাদ্য তালিকা একটা নির্দেশিকা, আমরা এটা আবার এই রেগুলেটরি বডি থেকে পারমিশন নিয়ে সেটা কিন্তু আমরা সার্কুলার কপিরাইট করা আছে আমাদের। এটা সাধারণ মানুষের ধারণা যে শুধু ফ্যাটি লোক বা যারা মোটা তাদের হয়তো ফ্যাটি লিভার হয়, কিন্তু আমাদের একটু মেসেজ আজকে দিতে যাচ্ছি যে যারা ওরকম স্থূল না বা অথবা যাদের ওয়েট খুব বেশি না, পাতলা, তাদের হালকা পাতলা লোকের মধ্যে কিন্তু ফ্যাটি লিভার হতে পারে। এবং গবেষণায় দেখা গেছে যে পাতলা বা শুকনা পাতলা যাদের ওয়েট কম তাদের মধ্যে যদি ফ্যাটি লিভার হয় তাহলে কিন্তু তাদের জটিলতা আরও দ্রুত বাড়ে এবং তাদের এই যেগুলো বললাম যে লিভার ক্যান্সার বা লিভার সিরোসিস সেগুলো হতে পারে। এখন পর্যন্ত এটা কার্যকর ওষুধও কিন্তু খুব একটা পৃথিবীতে আসে নাই। একটা আজকে আমাদের স্পন্সর এভারেস্ট ফার্মা, ওনারা রেসমিটাইরম একটা FDA গত বছর মার্চ মাসে এটা অ্যাপ্রুভ করেছেন। তো ওনারা এটা আমি যেটা জানি সেটা হচ্ছে যে গ্লোবালি কতগুলো দেশে ওনারা এটা এক্সপোর্ট করতেছেন, আমাদের দেশে ফার্মাসিউটিক্যাল কোম্পানি। কিন্তু আমাদের দেশে অ্যাপ্রুভালের জন্য একটু কয়েক মাস হয়তো ওয়েট করা লাগবে। আচ্ছা, এটা আসলে হয়তো পরিস্থিতি একটু ভালো হতে পারে। জি, সেটা আমরা। অধ্যাপক শাহিনুল আলম, আপনার কাছে জানবো যে ফ্যাটি লিভারের ক্ষেত্রে একটা মডেল কর্নার হতে পারে যেটা দেখে বাংলাদেশের অন্যান্য হাসপাতাল বা ইনস্টিটিউটগুলো শিখবে। তো একটা জায়গায় আমি বলবো যে কর্নারের এই কর্নারটা বিভিন্ন লেভেলে বিভিন্ন রকম হতে পারে। যেমন এখন উপজেলা লেভেলে নন কমিউনিকেবল ডিজিজ কর্নার আছে, সেটার সাথে এটা সেই জায়গায় এটাকে প্রাইমারি কেয়ার লেভেলে এটাকে অ্যাড্রেস করতে পারে। তবে টার্সিয়ারি কেয়ার লেভেলে যে সমস্ত জায়গায় ইউনিভার্সিটি লেভেল অথবা ইনস্টিটিউট লেভেল যেগুলি, সেই লেভেলে এসে ফ্যাটি লিভার কর্নার আলাদাও হতে পারে অথবা কমিউনিকেবল ডিজিজের সাথে নন কমিউনিকেবল ডিজিজের সাথেও এটা থাকতে পারে। যেমন আমি যদি আপনাকে ডায়াবেটিসের কথা বলি, ডায়াবেটিসের ক্ষেত্রে আজাদ স্যার সবসময় বলে থাকেন যে আমরা একেবারে ইমাম সাহেব পর্যন্ত টার্গেট করছি বা ইউনিয়ন কমিউনিটি লিডারদেরকে ট্রাই করছি, মানে ওই জায়গা পর্যন্ত না গেলে মানে সংখ্যার দিক থেকে তো ফ্যাটি লিভার আরও অনেক বেশি মানুষ আক্রান্ত, ওই জায়গা পর্যন্ত আপনারা ভাবছেন? আমরা তার চেয়ে গভীরে ভাবি। সেটা হচ্ছে আমি ওয়ার্ল্ড লিভার ডে গত মাসে পালন হলো, সেখানে কিন্তু আমরা এটা বলেছিলাম যে আমাদের কোর্স কারিকুলামে
আমাদের এই শিশুদের এই ফ্যাটি লিভার এটা কিন্তু আমাদের একটা বড় কনসার্ন, যে ওরা একসময় বড় হবে, কিন্তু অলরেডি ফ্যাটি লিভার শুরু হওয়ার কারণে যদি ন্যাশ হয়ে, তাহলে কিন্তু সে অ্যাডাল্টহুডে যখন আসবে, কর্মক্ষম জীবনে প্রবেশ করতে যাবে, তখন কিন্তু তার সিরোসিস হয়ে যেতে পারে। অতএব আমাদের বাচ্চাদেরকে আমরা যদি ক্লাস 6, 7 বা 8-এ আমাদের ওই জায়গাটাতে আমাদের মানে সচেতন করা সবচেয়ে আরও ভালো উদ্যোগ। বটেই। তাহলে আমরা সচেতন করার সবচেয়ে ভালো যে আমরা কারিকুলামে যদি আমাদের এই লেখাগুলা একটা চ্যাপ্টার বিশেষ করে দেওয়া যায়। ঠিক আছে, কিন্তু আমি এখানে একটু অধ্যাপক শাহিনুল আলম আপনার কাছে জানবো যে আমরা যত ডিসিপ্লিন নিয়ে কথা বলি, সবারই কিন্তু ওই টার্গেটটা থাকে যে আমরা কারিকুলামে ঢুকবো, কিন্তু কারিকুলামওয়ালাদের কাছে গেলে তারা বলে যে আমরা আর কত ঢোকাবো। কিন্তু এরকম একটা মডেলের একটা জায়গায় যাওয়া উচিত, যাতে অনেকগুলো রোগকে একটা চ্যাপ্টার দিয়ে কারিকুলামের কোনো একটা জায়গাতে গিয়ে অনেক কিছু জানতে পারে। মানে এটা নিয়ে একটা কনসেনসাস হওয়া উচিত কিনা স্যার? এই আলোচনা শুধু আমাদের দেশে যে হয়েছে, অন্য দেশেও হয়েছে। যেটা আমি ইটালির যে ওদের লিভার সোসাইটি, ওটার প্রেসিডেন্ট হচ্ছে প্রফেসর এলিজাবেথা বুজিয়ানেসি, তাদের সাথে যখন আলাপ করলাম, তারা স্কুল লেভেলে কাজ করে। স্কুল লেভেলে ওরা এটাকে মোটিভেট করতে পেরেছে যে, এবং শুধু তারাই না, ইউরোপিয়ান লিভার পেশেন্ট অ্যাসোসিয়েশন এটার সাথে কাজ করে ওরা কোথাও একটা ছোট্ট চ্যাপ্টার যোগ করতে পেরেছে, যেটা গুড ফুড ব্যাড ফুড। আমার মনে হয় যে এটা আমরা ইউরোপকে অনুসরণ বা স্পেশালি ইটালিকে অনুসরণ করতে পারি। সিম্পল একটা চ্যাপ্টার যেটা দিয়ে অলমোস্ট হেলথের সব কনসার্নগুলোকেই অ্যাকোমোডেট করা যায়। যে সেটা হলো যে ভালো খাবার কোনটা, খারাপ খাবার কোনটা, এটা বাচ্চাদেরকে বোঝানো। স্যার আপনাকে ধন্যবাদ। ডাক্তার গোলাম আজম আপনার কাছে জানতে চাই, তাহলে রোগীদের আসলে এই অবস্থায় করণীয় কি? আমরা বলি যে উপদেশ এবং খাদ্যাভ্যাসের পরিবর্তন, জীবনযাত্রার পরিবর্তন, যেটা দ্বিতীয় হচ্ছে যে ঔষধের মাধ্যমে। তো ওষুধ খুব একটা এখনো ওইরকম অ্যাপ্রুভাল আসেনি। ফাইনালি হচ্ছে যে যারা খুব স্থূল তাদেরকে এক ধরনের সার্জারি করা হয়, বেরিয়াট্রিক সার্জারি। এবং এরপরে আমাদের যেগুলা মাধ্যমে এই ডিজিজগুলা খারাপ পরিণতি যেতে পারে, সেগুলো কিন্তু স্মোকিংটাও অ্যাভয়েডেন্স একটা আসে। সিগারেট খাওয়া বাদ দিতে হবে, অ্যালকোহল খাওয়ার অভ্যাস থাকলে সেগুলো বাদ দিতে হবে। স্যার এখানে কিছু যোগ দিতে পারেন? আমাদের বক্তব্য হচ্ছে যে ফ্যাটি লিভার শুনলে আতঙ্কিত হবেন না। অনেক আলোচনা হয়েছে। আপনার যদি ফ্যাটি লিভার ধরাই পড়ে যায়, তখন আপনার প্রথম কাজ হচ্ছে ফ্যাটি লিভার দুই ধরনের, একটা হচ্ছে সিম্পল ফ্যাটি লিভার, আরেকটি হচ্ছে যে ন্যাশ যেটাকে বলা হয়, যেটা অ্যাডভান্স হয়। বেশিরভাগই সিম্পল ফ্যাটি লিভার, দুটারই ম্যানেজমেন্ট সেম। যদি আপনি ন্যাশ গ্রুপে পড়েন, তাহলে আপনাকে ইন্টেন্সিভ কেয়ার নিতে হবে। ইন্টেন্সিভ কেয়ার বলতে লাইফস্টাইল মডিফিকেশনটা ইন্টেন্সিভ করতে হবে। লাইফস্টাইল মডিফিকেশনের দুটো অংশ, একটি হচ্ছে ডায়েটারি হ্যাবিট চেঞ্জ করা, আর একটা হচ্ছে যে এক্সারসাইজ করা। আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত করার জন্য আপনাদেরকে ধন্যবাদ, একই সাথে দর্শক শ্রোতাদেরকেও ধন্যবাদ। ধন্যবাদ। 4.5 কোটি মানুষ, ভাবতেই পারছেন, বুঝতেই পারছেন, হয়তো আপনিও হতে পারেন ফ্যাটি লিভারের আক্রান্ত একজন মানুষ, আপনি হয়তো জানেন না, কিন্তু সাধারণ একটি আলট্রাসোনোগ্রামের মাধ্যমে আপনি জেনে নিতে পারেন। যে কথা আমরা বলছিলাম যে 5 থেকে 7 বছরের মধ্যে একটা মানুষ প্রাণনাশের ঝুঁকিতে চলে যেতে পারেন। সেই ঝুঁকিতে পড়বার আগেই আপনি জেনে নিন আপনি আক্রান্ত কিনা, আর যদি জানেন তাহলে যার তার কাছে না গিয়ে অন্তত একজন হেপাটোলজিস্টের কাছে আপনার জীবন কিভাবে চলবে, কি খাবেন কি খাবেন না, এই সব কিছু ব্যাপারে আপনি পরামর্শ নিতে পারেন। আমরা চাই যে এত কিছু জানার পরেও মানে ফ্যাটি লিভারের কারণে যেন আমাদের প্রাণ নাশ এই পর্যন্ত যেন আমাদের যেতে না হয়, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।